দর্শক আসসালামু আলাইকুম। অনলাইন এয়ার টিকিটিং কোর্সের পার্ট 2 এর নবম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা ইতিমধ্যে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আসলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা একটু ওভারভিউ দেখে আসি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই আশা করি পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন যে আসলে আমার এই অনলাইন এয়ার টিকিটিং কোর্সের ওভারভিউ যদি না দেখেন আপনি মাঝখান দিয়ে একটি ভিডিও দেখলে পুরোপুরি বুঝতে পারবেন না। যেমন এই উপরের ক্লাসগুলো আমরা কিন্তু শেষ করে আসছি। যেমন এখানে একটা লাল দেয়া আছে এটা কিন্তু শেষ হয় না কারণ এটা আমরা আপনার লাস্টের দিকে করব কারণ এখানে যে বিষয়টা নির্ধারণ করেছে চাকরি ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং এটা সর্বশেষ দিকে যখন আমরা করব তখন অনেক প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। এই জন্য আমরা লাস্টের দিকে করার চেষ্টা করতেছি এবং এই যে বিষয়গুলো যেগুলো টিক দেওয়া আছে এগুলো কিন্তু আগের ভিডিওটির মাধ্যমে আমরা ক্লাসগুলো শেষ করেছি। বিশেষ করে চেষ্টা করবেন একটি ভিডিও দুইবার দেখার জন্য। বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই 2 থেকে 3 বার দেখবেন এবং বুঝবেন। তো আজকে আমরা 3টা বিষয় কভার করার চেষ্টা করব। জিডিএসএ ফেয়ার কত প্রকার, পিএনআরএ ফেয়ার কীভাবে হিসাব করা হয় এবং ফেয়ারের মানি কীভাবে বন্টন করা হয়, মানে ভাড়া কত প্রকার, ভাড়া কীভাবে নির্ধারণ করা হয় এই জিনিসটা এবং ফেয়ার এর যে টাকাটা ভাড়াটা সেটা কিভাবে বন্টন করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে আমার ক্লাসগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে একেবারে ডিটেলসে আলোচনা করার জন্য। তো এই জন্যই আজকে এই 3টে বিষয় কমপ্লিট করার চেষ্টা করতে চলেন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো মূলত প্রথমেই আমাদের জানতে হবে যে ফেয়ার আসলে কত প্রকার। জিডিএস যে একটা জিডিএস আপনি কমান্ড দিয়ে যে একটা ফেয়ার আনলেন এই ফেয়ারটা আসলে কত প্রকার হয়। আমি সরাসরি মানে সংক্ষেপে বলার চেষ্টা করব যাতে ভিডিওটা লম্বা না হয়। তো চলেন প্রথমেই ফেয়ারের প্রকারভেদ যদি দেখে আসি। প্রথমে থাকে পাবলিশড ফেয়ার। একটা ফেয়ার যেটা আপনার এয়ারলাইন্সগুলো জিডিএসে পাবলিশ করে থাকে এটাকে সাধারণত পাবলিশ ফেয়ার বলে। তারপর আছে প্রাইভেট ফেয়ার। প্রাইভেট ফেয়ার এটা হলো নেগোসিয়েশনেবল। মনে করেন যে একটা ট্রাভেল এজেন্সির সাথে একটা কর্পোরেট ক্লায়েন্ট আছে, যে এই ক্লায়েন্টটা বা এই প্রতিষ্ঠানে আছে যে এই ট্রাভেল এজেন্সির কাছ থেকে সে আপনার প্রতি মাসে সে 10টা বা 20টা টিকিট নেয় বা প্রতি মাসে একটা প্রতিষ্ঠানের একটা ট্যুর হয়, সেখানে 50 জন বা 30 জন 40 জন তারা ট্যুর করে। এখন এরকমের যখন একটা কাস্টমার এই ট্রাভেল এজেন্সি পায় তখন এই ট্রাভেল এজেন্সি আর নর্মাল টিকিট কাটে না, সে এই বিমান কর্তৃপক্ষ মানে এয়ারলাইন্সের প্রতিষ্ঠানের সাথে সে নেগোসিয়েশন করে যে দেখো আমার এই 30 জন লোক আছে তো সে প্রতি মাসেই একটা ট্যুর দিবে। তো এই আমার সাথে মানে নেগোসিয়েশন করে এই ট্রাভেল এজেন্সি কী করে একটা ফেয়ার বের করে, এটাই প্রাইভেট ফেয়ার। এবং এই প্রাইভেট ফেয়ারটা সবসময় পাবলিশ থাকে না, এটা আপনি ট্রাভেল এজেন্সি এবং ওই বিমান কর্তৃপক্ষই যখন নেগোসিয়েশনের মাধ্যমে করে তখনই এটাকে প্রাইভেট ফেয়ার বলে। কর্পোরেট ফেয়ার। কর্পোরেট ফেয়ার কি, এখানে কর্পোরেট ফেয়ার এই ট্রাভেল এজেন্সির মাধ্যমেই, কিন্তু এখানে ট্রাভেল এজেন্সি থাকবে না, শুধুমাত্র এই কর্পোরেট প্রতিষ্ঠান বা ক্লায়েন্টগুলো সরাসরি আপনার এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে আপনার যোগাযোগ করবে। এটাকে আসলে যেমন মনে করেন একটা নির্দিষ্ট কোম্পানি সে তার কর্মীদের জন্য সে ট্রাভেল এজেন্টের কাছে না গিয়ে সে সরাসরি এয়ারলাইন্সের আপনার কোম্পানির সাথে চুক্তি করবে যে আমার এই একটা প্রতি মাসে একটা ট্যুর হয়, সেই ট্যুরে 20 জন করে যাত্রী তারা ভ্রমণ করবে বা এসব। এগুলো বিশেষ করে আপনার ইউনিভার্সিটির যে বড় বড় ইউনিভার্সিটি থাকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সে কী করলো, সে তার কিছু আপনার স্টুডেন্টরা তারা ওই যে ইয়ের জন্য বিশেষ করে কোনো ট্যুরের জন্য স্টুডেন্ট ট্যুর থাকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তারা দেখতে যায় কোনো একটা তাদের বিষয়ভিত্তিক কোনো একটা কিছু অতিরিক্ত জানার থাকলে যেগুলো ব্যবহারিক ক্লাস হিসেবে আমরা দেখে আসি। যেমন কি একটা কৃষি বিশ্ববিদ্যালয় সে কী করে, সে বিভিন্ন সময় বিভিন্ন বাগানে ভ্রমণ করে স্টুডেন্টদেরকে নিয়ে, কারণ ওই বাগানকে তারা হাতে কলমে সে ওই স্টুডেন্টকে বোঝানোর জন্য হাতে কলমে তারা নিয়ে যায়। তো এই রকমের যে ভ্রমণগুলো হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস তারা চিন্তা ভাবনা করলো যে 100 স্টুডেন্ট নিয়ে তারা বহির্বিশ্বের একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান তারা ভ্রমণ করবে। তো তখন এই ধরনের জিনিসগুলো হয় যে বড় বড় কোম্পানি ইউনিভার্সিটি তারা সরাসরি আপনার বিমানের এয়ারলাইন্সের সাথে তারা যোগাযোগ করে তারপর একটা ফেয়ার নেওয়ার চেষ্টা করে, এটাকেই কর্পোরেট ফেয়ার বলে। আইটি ফেয়ার, তারপর আছে নিট ফেয়ার। এগুলা খুবই সহজ। আইটি ফেয়ার মনে করেন হোটেল এবং ফ্লাইট দুটো একসাথেই ট্যুর প্যাকেজের সাথে যুক্ত করা হয়, এটাকে আইটি ফেয়ার বলে। নিট ফেয়ার, এজেন্সি যে মূল ভাড়া পায় কমিশন ছাড়া, এটাকে নিট ফেয়ার বলে। মানে এজেন্সি যে মূল ভাড়া পায় কমিশন ছাড়া, এটাকেই নিট ফেয়ার বলে। এই ফেয়ারের যখন আমরা ফেয়ার ক্যালকুলেশনের ক্লাস করব তখন এগুলো আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে।
তারপর আছে প্রমোশনাল ফেয়ার, অফার বা ডিসকাউন্টের মাধ্যমে যে ফেয়ারটা নেওয়া হয়। তারপর আছে গ্রুপ ফেয়ার, গ্রুপিং করলে আপনারা জানেন যে আগের ক্লাসেও আমি বলেছি যে 10 জন অতিরিক্ত যাত্রী যখন যাবে তখন একটা স্পেশাল ফেয়ার হবে, সেখানে অনেক ভাড়া কমে করা, যেটাকে গ্রুপ ফেয়ার বলে। স্টুডেন্ট, চাইল্ড এবং ইনফ্যান্ট ফেয়ার, অনেক সময় সিঙ্গেল স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্ট বা এই স্টুডেন্টদের জন্য কিন্তু যখন স্টুডেন্ট হিসাবে সে ভ্রমণ করবে তার জন্য একটা ডিসকাউন্ট থাকে, চাইল্ড হিসাবে থাকলে তার জন্য একটা ডিসকাউন্ট থাকে, ইনফ্যান্ট থাকলে তার জন্য একটা ডিসকাউন্ট থাকে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইনফ্যান্টের জন্য 10 থেকে 20% কম হয়, চাইল্ডের জন্য অনেক সময় বড় রকমের ডিসকাউন্ট পাওয়া যায়। তো এখন আসেন এই ভাড়াটা আসলে কিভাবে হিসাব করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষ বা এই যে জিডিএ মানে আইএটা কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট রুলস নিয়মকানুনের মধ্য দিয়ে আসলে ভাড়াটা নির্ধারণ করে থাকে। তো সেগুলো কিভাবে তারা হিসাব করে, যে কিভাবে ভাড়াটা নির্ধারিত হয়। তো প্রথমেই এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে প্রথমে আসে রুট, সে কোন রুটে ভ্রমণ করবে, সেই রুটের যেমন ঢাকা থেকে দুবাই, এটাকে একটা রুট বলে, এবং এই রুটের উপর আপনার যখন ভ্রমণ করবে সেই ভ্রমণের এটা কি ডাইরেক্ট হবে নাকি কানেক্টিং ফ্লাইট হবে নাকি ট্রানজিট হবে, এটার উপর নির্ভর করে ভাড়া অনেক সময় কম বেশি হয়ে থাকে। তারপর আছে বুকিং ক্লাস, অবশ্যই যাত্রী কোন ক্লাসে বুকিং করতে আছে, কোন ক্লাস, সে কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিজনেস ক্লাস নাকি ইকোনমি ক্লাস, এর উপর নির্ভর করে ভাড়া কম বেশি হয় এবং তারা নির্ধারণ করে থাকে। ফেয়ার বেস, এয়ারলাইন্সের নির্ধারিত কিছু রুল আছে, কিছু আপনার টিকিট আছে রিফান্ডেবল, কিছু টিকিট আছে নন রিফান্ডেবল, অ্যাডভান্টেজ এর উপর নির্ভর করে এরকমের কিছু বিশেষ সুবিধা যদি দিয়ে থাকে, এবং অনেক সময় যেগুলো রিফান্ডেবল টিকিট হয় তার দাম বেশি হয়, অনেক নন রিফান্ডেবল হলে তার দাম একটু কম হয়। তো এই ধরনের কিছু ফেয়ার বেস থাকে যার উপর এয়ারলাইন্সের কিছু নির্ধারিত রুল থাকে, তার উপর ভাড়া কম বেশি হয়ে থাকে। তারপর আছে মাইলেজ বা জোন, আপনার কত দূরত্ব কত হয়, এটা আপনার দূরত্বের উপর নির্ভর করেও ভাড়াটা নির্ধারণ করা হয়। তারপর আছে সারচার্জ, সারচার্জ জিনিসটা হলো ফুয়েল এবং ক্যারিয়ার, এগুলার উপর ডিপেন্ড করে আপনার এই এয়ারলাইন কর্তৃপক্ষ কিছু টাকা চার্জ করে, এটাকে সারচার্জ বলে। এগুলো পরবর্তী ক্লাসে আপনাদের আরও বিস্তারিত ফেয়ার ক্যালকুলেশনের ক্লাসে দেখানো হবে। তারপর আছে ট্যাক্স, বিভিন্ন দেশে এয়ারপোর্ট এবং গভর্নমেন্ট তারা ট্যাক্স নিয়ে থাকে, এটাকে সাধারণত ট্যাক্স বলে। তারপর এখন আমি যদি একটু ব্রেকডাউন করে আপনাদেরকে একেবারে বুঝাই, যে মনে করেন একটা ফেয়ার আছে $400, এটাকেই সাধারণত বেস্ট ফেয়ার বলে, যে শুধু ফেয়ার যখন থাকবে বেস্ট ফেয়ার, এটাকে আমরা ধরে নেব বেস্ট ফেয়ার। যখন থাকবে ট্যাক্স, এটা হলো ট্যাক্স এবং টোটাল ফেয়ার হবে 480। তো বুঝতে পারতেছেন যে 400 হলো বেস্ট ফেয়ার, ট্যাক্স হলো 80, টোটাল হয়েছে কত আপনার 480। তো এটাকেই হলো আপনার গ্রোস ফেয়ার। তো এখানে বেস্ট ফেয়ার পেলাম, ট্যাক্সের সাথে বেস্ট ফেয়ার যোগ করার পর হলো গ্রোস ফেয়ার। এখানে এই যে বেস্ট ফেয়ার 400, ট্যাক্স 80 এবং টোটাল $480। এখন ট্যাক্স কিভাবে হয়, ট্যাক্স আসলে আপনার এক জায়গা না, এগুলো আলাদা আলাদা আপনার কোড দিয়ে ভাগ করা হয়। যেমন আপনার আপনি যখন একটা করবেন, মানে একটা আগের পিএনআরগুলো আপনারা দেখেছেন যে যখন বা আমি নিচে দেখাচ্ছি, যে এই যে আপনার একটা ট্যাক্সের ভিতরে আমরা শুধুমাত্র এখানে যে $80 দেখা হয়েছে ট্যাক্স, এবং এই ট্যাক্সটা কে পাবে, এটা কিভাবে বন্টন করা হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। যে যখন বাংলাদেশ থেকে একটা বিমান ইউএ যাবে তখন আপনার এই ট্যাক্সটা বিভিন্ন ভাগে বিভক্ত হবে। একটা হলো বাংলাদেশ একটা অংশ পাবে, আরেকটা হলো ইউএ একটা অংশ পাবে, এবং আরেকটা এই ট্যাক্সের আরেকটা অংশ আপনার ওয়াইকিউতে যাবে, ফুয়েল সারচার্জে যাবে, ফুয়েল সারচার্জে আপনার। এখন এখানে জিনিসটা চিন্তা করেন যে বাংলাদেশ একটা এই ট্যাক্স হলো একটা জিনিস, কিন্তু এখানতে অংশীদার হলো তিনটা। একটা হলো কোন এয়ারপোর্ট থেকে বিমানটি ছাড়লো, কোন এয়ারপোর্টে বিমানটি নামলো, এবং এই দুইটা এয়ারপোর্ট তো পাবে, এখান থেকে আবার কিছু অংশ এয়ারলাইন্স কর্তৃপক্ষই পাবে তার ফুয়েলের খরচ হিসাবে। তো বুঝতেই পারতেছেন যে ট্যাক্সের ভিতরে তিনটে, একটা বাংলাদেশ গভর্নমেন্ট পাবে, একটা ইউএই এয়ারপোর্ট বা গভর্নমেন্ট পাবে, আর একটা হলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ পাবে, যেটাকে ওই যে অনেক সময় ওয়াইকিউ হিসাবে আমরা দেখতে পাবো পিএনআরের ভিতরে। আবার যদি একটু বুঝি যে বেস্ট ফেয়ার, এটা এয়ারলাইন্স পাবে দুইটা জিনিস, একটা হলো বেস্ট ফেয়ার পাবে সে, আর একটা হলো ফুয়েলের সারচার্জ পাবে, যেটাকে ওয়াইকিউ এবং ওয়াইআর নামে আমরা দেখতে পাবো পিএনআরের ভিতরে। দুটো জিনিস পাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গভর্নমেন্ট বা এয়ারপোর্ট পাবে কিভাবে, সব ধরনের যে ট্যাক্স, যেমন বিডি নামে কিছু টাকা থাকবে, এই নামে ইউকে নামে যখন আমরা যেগুলো শো করবে, এগুলোই সাধারণত গভর্নমেন্ট পাবে। ট্রাভেল এজেন্সি কীভাবে, ট্রাভেল এজেন্সি পাবে কমিশন। কীভাবে কমিশন পাবে, সেই কমিশনটা আপনার এই যে বেস্ট ফেয়ার থাকবে, এই যে
আপনার বেস ফেয়ার $400, এই $400 উপর থেকে আপনার সে 7% পাইতে পারে, 5% পাইতে পারে, 3% পাইতে পারে, যেভাবে যেই এয়ারলাইন্স আপনার কমিশন দিয়ে থাকে, যেই এজেন্সির সাথে সেই এয়ারলাইন্সের চুক্তি অনুযায়ী এটা সে এই বেস ফেয়ারের থেকে পেয়ে থাকবে। তো এই টাকাটা আপনার এই বেস ফেয়ার প্রথমত নিতে থেকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে আপনার চুক্তি অনুযায়ী আপনি এখান থেকে আপনার কমিশনটা পাবে ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি কী পাবে? কমিশন পাবে। কমিশনের কমান কি? এফএম দিয়ে আপনার যত পার্সেন্ট সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। তারপর আছে জিডিএস, বিএসপি, এ ব্যাপারে আগেও কথা বলছি। তারপর এখানে যেহেতু আসছে যে এই আপনার সেটেলমেন্টটা পুরোটাই হ্যান্ডেল করে কারা? জিডিএস এবং বিএসপি। আপনারা জানেন যে বিএসপিকেই আমরা সাধারণত সব টাকা দিয়ে থাকি, সব এজেন্সি প্রথমত বিএসপিকে টাকা দিয়ে থাকে। বিএসপি আবার কী করে? বিভিন্ন এয়ারলাইন্সকে সে টাকাটা ভাগবাটোয়ারা করে দেয়। যদি আমরা একটু কাজের ফ্লো দেখি যে প্যাসেঞ্জার টাকাটা দিল কাকে? এজেন্সিকে। এজেন্সি আবার এই টাকাটা দিবে বিএসপিকে। বিএসপি আবার কী করবে? বিভিন্ন এয়ারলাইন্সকে দিবে, তারপর গভর্নমেন্টের যে ট্যাক্স অনুযায়ী তারা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবে। এজেন্সি সরাসরি সব টাকা রাখে না, এটা বিএসপি আপনার বিলিং সেটেলমেন্ট প্ল্যানের মধ্য দিয়ে এটা ডিস্ট্রিবিউশন করে দেয়। ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট হলো বেস ফেয়ার পাবে এয়ারলাইন্স, ট্যাক্স পাবে গভর্নমেন্ট, এবং যে সারচার্জ আছে সেটা পাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, কমিশন পাবে আপনার এজেন্ট। আমরা একটা রিয়াল ফেয়ার, এর আগে আমরা কি করছিলাম? আগের ক্লাসে টিএসটি ক্রিয়েট করছিলাম। সেই টিএসটি ক্রিয়েটটাকে যদি আপনি ওপেন করতে চান তখন আপনি টিকিউটি কমান্ড দিয়ে সেই টিএসটি বা পিএনআরটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমরা যেভাবে দেখতে পাবো, যেভাবে একটা টিএসটি ওপেন হবে, নাম, যাত্রীর নাম থাকবে, তারপর ফেয়ার থাকবে, এভাবে তিন ধরনের ফেয়ার থাকবে, তারপর এখানে রুট থাকবে, তারপর ট্যাক্স ব্রেকডাউন যদি আমরা করে দেখাই যে এখানে আপনার বিডি একটা অংশ পাবে, এই একটা অংশ পাবে, এবং আপনার এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটা অংশ পাবে। এভাবে টোটাল 90 হবে। যে আপনার উপরে যে সংখ্যাটা দেখাইলাম যে টোটাল ট্যাক্স যদি $90 হয়, সেখানে বাংলাদেশ পাবে, এই কর্তৃপক্ষ পাবে, এবং এই যে এই দুটাও পাবে আপনার বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এভাবে টোটাল $90 হবে। এবং স্টেপ বাই স্টেপ আরেকটু যদি বেস ফেয়ার $350, এয়ারলাইন্স কর্তৃপক্ষের মূল ভাড়া যে রুট, সেই রুট অনুযায়ী আপনার তারা পাবে হলো যে আপনার $350, এবং এই $350 থেকে যদি কমিশন হয় সেটা মাইনাস গিয়ে তারপর তারা পাবে কমিশন, এজেন্ট পাবে। তারপর যদি আপনার এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ট্যাক্স পাবে বাংলাদেশ সরকার, গভর্নমেন্টের যে এয়ারপোর্ট ব্যবহার করবে এভাবে পাবে, এবং আরেকটা অংশ পাবে আপনার এখানে যে পিএনআরটা দেখানো হয়েছে। আবার যদি আমি আপনাদেরকে দেখাই যে পিএনআর আপনারা এভাবে পাবেন, এই যে 4টা হিসাব পাবেন শুধুমাত্র ট্যাক্সের ভিতরেই। তো এই 2টা অংশ পাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, এই 2টা অংশ পাবে আপনার 2 দেশের সরকার যেখানে ল্যান্ড করবে এবং করবে, সেটা এখানে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে যে আপনার এই টোটাল ক্যালকুলেশন যদি আমরা একটু দেখি যে এখানে বেস ফেয়ার 350, ট্যাক্স $90, $440। এই $440 ভিতরে ট্যাক্সের ভিতরে আছে 3 জনের টাকা, কার আপনার সরকারের যেসব দেশে ভ্রমণ করবে রুটের উপর ওই দেশের সরকারের, এবং বাকি যে আপনার ফুয়েল চার্জ পাবো সেটা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর এটাও পাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এখান থেকে আপনার কমিশন দিয়ে বেস ফেয়ার থেকে কমিশন এজেন্সি পাবে, সেটা তার চুক্তি অনুযায়ী, যেভাবে আসলে ওই এয়ারলাইন্সের সাথে ওই এজেন্টের চুক্তি হবে। আবার যদি একটু আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝাই যে এই যে $350 এটা বেস ফেয়ার, এবং সারচার্জ হিসাবে $45। এখন আপনার সারচার্জ এবং বেস ফেয়ার এই যে $350, এই যে $395 এটা নেবে কে? আপনার এয়ারলাইন্স। গভর্নমেন্ট, 2 দেশের গভর্নমেন্ট নেবে $45। এবার এজেন্সি যদি কমিশন যদি ধরেন 5% হয় তাহলে 5% পাবে। কমিশন অনুযায়ী 5% হিসাব করে $17 হয়, এটা বেস ফেয়ারের উপর। তো এই যে পিএনআরটা, এই পিএনআর থেকে আমি আপনাদেরকে দেখাইলাম যে একটা পিএনআরে আপনার এভাবে বেস ফেয়ার থাকবে, এভাবে ট্যাক্স থাকবে, এভাবে টোটাল অ্যামাউন্ট থাকবে, এবং রুটের একটা থাকবে,
আর এখানে এইভাবে বিডি এই ওয়াই কিউ ওয়াই আর এভাবে কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে। তো কনফিউজ হওয়ার কোনো কিছুই নাই, এই সবগুলোই যাবে ট্যাক্সের ভিতরে। এবং এটা আপনার এই যে বেস ফেয়ার এটা এয়ারলাইন্সের ভিতরে, এবং আপনার কমিশন থাকলে এটা কমিশন সেখান থেকে এয়ারলাইন্স কর্তৃপক্ষই এজেন্টকে পৌঁছে দিবে। তো এই তো আর একটু যদি আমরা নিচে যাই যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা হলো আপনার সব ট্যাক্স কিন্তু এয়ারলাইন্স পায় না। এয়ারলাইন্সের আপনার শুধুমাত্র এয়ারলাইন্স পাবে কোনটা, কিউ ওয়াই কিউ এবং ওয়াই আর নামে যেটা থাকবে সেটাই এয়ারলাইন্স পাবে, এবং বাকি ট্যাক্স পাবে ওই দেশের সরকার, যেমন বিডি এবং এইউ যেই দেশে ল্যান্ড করবে এবং যে দেশ থেকে বিমানটি উড্ডয়ন হবে, মানে অ্যারাইভাল ডেস্টিনেশন এবং আপনার ডিপেসার ডেস্টিনেশন তারা পাবে। এটাকে সাধারণত গভর্নমেন্টের কাছে পৌঁছে দিবে বিএসপি। এবং কমিশন অলওয়েজ মানে বেস ফেয়ারের উপরে হিসাব করা হয়, সেটা পার্সেন্টেজ অনুযায়ী। তো আজকের ক্লাসে হয়তো বুঝতে পারছেন যে জিডিএসএ ফেয়ার কত প্রকার হয়, যাত্রী বিশেষে আপনার গ্রুপ বিশেষে ফেয়ার বিভিন্ন রকমের হয়ে থাকে, এবং পিএনআরের যে একটা ফেয়ার দেখায় সেই ফেয়ারটা বিভিন্ন ভাগে দেখায় এবং সেটা বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন ইয়ের কাছে এয়ারলাইন্সের ট্র্যাকভাবে দেখায়, এবং আপনার বিমান মানে যারা এজেন্ট তাদের কমিশন আকারে নিতে হবে বেস ফেয়ার থেকে এভাবে। আরেকটা হলো যে আপনার কমিশন কিভাবে ফেয়ার কিভাবে মানে টাকাটা কিভাবে বন্টন করা হয়। তো এই তিনটা বিষয় হয়তো আপনারা খুব ভালোভাবে আজকে বুঝতে পারছেন আমার এই ক্লাসের মাধ্যমে, যে আসলে একটা ফেয়ারে বিভিন্ন রকমের ভাড়া হইতে পারে, পিএনআরের ভিতরে কিভাবে তারা একটা পিএনআরের ভিতরে ভাড়া ক্রিয়েট করে, জায়গা দূরত্ব বেশি হইলে ভাড়া বেশি হয়, যাত্রীর বয়স অনুযায়ী ভাড়া কম বেশি হয়, এবং আপনার যে ভাড়াটা কিভাবে কাদের মাধ্যমে কোন কর্তৃপক্ষের মাধ্যমে সেটা পৌঁছায় এবং কারা কিভাবে সেই টাকাটা বন্টন করে। তো আগামী ক্লাস আমরা ফেয়ার ক্যালকুলেশনের বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।